বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আমরা দেখেছি আজকে আমরা একটা ইতিহাসের সাক্ষী হলাম। ঐতিহাসিক জুলাই সনদ আজকে স্বাক্ষরিত হয়েছে এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে ঐক্যের এই সুরে নির্বাচন ধরে রাখার আহ্বান। আমার প্রশ্ন হচ্ছে, জুলাই সনদ নিয়ে আসলে যাদের সবচেয়ে বেশি আমরা কথা বলতে দেখেছি, যেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি গঠন হয়েছে এনসিপি, তারা আজকে এই জুলাই সনদে সই করেননি। তাদের যেই প্রশ্নটা ছিল যে আইনি ভিত্তি না দিলে তারা আসলে সই করবেন না, তো এতে আসলে কতটা ঐক্যের সুর আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আজকে আলোচক হিসেবে আছেন মামুন ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক যারা দেখছেন, আপনি নিঃসন্দেহে বলেছেন যেটি যে গতকাল আমাদের যেটি স্বাক্ষরিত হলো, অর্থাৎ 17 তারিখে, আজকে 18 তারিখে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি। 17 তারিখে আমাদের যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা বলবো। যে 24 সালে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দেশের যারা জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলো ছিল তাদের কাছে দুটো দাবি ছিল বড়। একটি হলো জুলাই ঘোষণাপত্র, আর একটি হচ্ছে জুলাই সনদ। তো বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কয়টা কমিশন করেছিল, এই কমিশনগুলোর মধ্যে যে 6টি গুরুত্বপূর্ণ কমিশন ছিল, সেই কমিশনগুলোর প্রস্তাবগুলো নিয়ে 166 দফা প্রস্তাব নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এই ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে আলোচনা শুরু করেছিল এবং 8 মাসের দীর্ঘ আলোচনার পর, 2 দফায় 8 মাসের দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলোর সাথে এই ঐক্যমত্য কমিশন জুলাই সনদের একটি খসড়া চূড়ান্ত করে এবং এই খসড়াটি আজকে স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে এটি সনদে রূপান্তরিত হলো একটি। তো এই সনদে আপনি জানেন যে আজকে যে 30টি, দ্বিতীয় দফায় সরকার যে 30টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছিল, সেই 30টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামাতে ইসলামী সহ 25টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে এবং গণফোরাম এবং বাসদ সহ 4টি বাম রাজনৈতিক দল এবং আপনি যেটি বলেছেন যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের যে সংগঠন এনসিপি শেষ মুহূর্তে এসে এই সনদে স্বাক্ষর করেনি। এই যে এনসিপির স্বাক্ষর না করাতে আমরা মনে করি যে এটি তো কিছুটা অসম্পূর্ণ রয়ে গেল, বা আমরা মনে করি যে এটা অনাকাঙ্ক্ষিতই বটে। এবং আজকে এই সনদ স্বাক্ষরের আগে এই মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের নামে যে ঘটনাটি ঘটেছে, সেটাও আমাদের জন্য মনে হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত এবং লজ্জাজনক। কিন্তু তারপরেও দীর্ঘদিনের আলোচনা এবং দীর্ঘদিনের প্রচেষ্টার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত 30টির মধ্যে 25টির স্বাক্ষরের মধ্য দিয়ে যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, এটি আমাদের বাংলাদেশের রাজনীতিতে যে অনিশ্চয়তা এবং এই সনদে স্বাক্ষরকে কেন্দ্র করে গত পরশু পর্যন্ত, অর্থাৎ 16 জুলাই পর্যন্ত জামাতে ইসলামীর অবস্থান এবং অন্য কিছু রাজনৈতিক দলের বক্তব্য, সবগুলোর মধ্য দিয়ে যে কিছুটা বড় রকমের অনিশ্চয়তা ছিল, সেই অনিশ্চয়তাটা কেটে গেছে। এখন এই ঐক্যমত্য কমিশনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 31 অক্টোবর পর্যন্ত এবং সেখানে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যে রাজনৈতিক দলগুলো এখনো স্বাক্ষর করেনি তারা পরবর্তীতে ওইটি স্বাক্ষর করতে পারবে। এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে যে সরকারের কাছে তাদের যে দাবিগুলো আছে, আইনি ভিত্তি সহ জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট সরকারের পক্ষ থেকে আদেশ ইত্যাদি সহ যে অমীমাংসিত বিষয়গুলোর কথা বলে তারা এই সনদে স্বাক্ষর করেনি, সেগুলো নিয়ে তারা সরকারের কাছে আলোচনা ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা অব্যাহত রাখবে এবং তাদের দাবিগুলো যদি যথাযথভাবে ঐক্যমত্য কমিশন মূল্যায়ন করে তাহলে তারা স্বাক্ষর করতে পারে, অন্যথায় তারা জনগণকে নিয়ে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এইটা বলা হয়েছে এনসিপির পক্ষ থেকে। এবং আজকে আইন উপদেষ্টা বলেছেন যে এনসিপি কে এই স্বাক্ষর অনুষ্ঠানে না থাকা বা স্বাক্ষর না করাটা সেটা তার জন্য একটা তার কাছে পীড়াদায়ক মনে হয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি এনসিপি আজকে এই সনদে স্বাক্ষর করত তাহলে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা আরো বেশি সৌন্দর্যমণ্ডিত হতো এবং মানুষের যে প্রত্যাশার জায়গাটা, সেই প্রত্যাশার জায়গাটা আরো বেশি পূরণ হতো। এখন দেখেন এনসিপি যে
বিষয়গুলো দাবিগুলো উত্থাপন করে তারা এই সনদ স্বাক্ষর থেকে বিরত থেকেছে, এটি তাদের একটা রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু সাদামাটা ভাবে আমি অন্তত পক্ষে মনে করি তারা যে রাজনৈতিক কৌশল নিয়ে আজকে এই সনদ স্বাক্ষর থেকে বিরত থেকেছে, এটি তাদের রাজনীতিতে খুব বেশি কিছু গেইন করতে পারবে বলে তারা আমার কাছে মনে হয় না। একটা জিনিস হাসান মামুনের কাছে যাই। জি জি, আমি একটু হাসান মামুনের কাছে যাই। হাসান মামুন, আমরা ডক্টর এম সিদ্দিকুর রহমান খানের কথা শুনছিলাম। আমার কাছে একই প্রশ্ন আপনার কাছে। আসলে জুলাই সনদ নিয়ে আসলে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, যে এনসিপি, সেই এনসিপি আসলে সই করলেন না, আইনি ভিত্তির কথা তারা তুলে ধরেছেন। এবং আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর এম সিদ্দিকুর রহমান বলছিলেন যে 25টি রাজনৈতিক দল যখন একই প্ল্যাটফর্মে এসে জুলাই সনদ সই করলেন, এটি অবশ্যই বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ক্ষণ ছিল। কিন্তু এই যে এনসিপি আসলেন না, যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিল এই জুলাই সনদ নিয়ে, এইটা নিয়ে আসলে কি বাংলাদেশের সামনের যে রাজনীতি, এই রাজনীতিতে কোনো টানাপোড়েন চলবে কিনা? ধন্যবাদ। আমার যেটা মনে হয় যে এনসিপির যেটা উচিত ছিল সেটা বলি, সেটা হচ্ছে যে অনুষ্ঠানে যোগদান করা, যেটা গণফোরাম করেছে, স্বাক্ষর করেনি কিন্তু অনুষ্ঠানে যোগদান করেছে। জামায়াতে ইসলামীও কিন্তু এই অবস্থান নিয়েছিল যে আমরা স্বাক্ষর করব কিনা জানি না এখনো, কিন্তু অনুষ্ঠানে যাব, তাই না? তো এটা একটা মানে ভদ্রতাও। এতদিন ধরে একটা অসাধারণ পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে সংলাপ হলো, এবং নজিরবিহীন সংলাপ আমাদের ইতিহাসে। এইরকম গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বসে দীর্ঘদিন তর্ক বিতর্ক করা, এবং এর উপর অনেক রিপোর্ট হয়েছে, লাইভ টেলিকাস্ট করা হয়েছে, তাই না? তো এই প্রক্রিয়াটার যে সৌন্দর্য, এটা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে তাদের যোগদান না করার ভিতর দিয়ে। এবং ওইখানে একটা গোলযোগপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানটা কিন্তু সম্পূর্ণ হয়েছে, এতেও এর সৌন্দর্য নষ্ট হয়েছে এবং এর মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তো এটা একটু ইনভেস্টিগেট করা দেখা দরকার যে এই রকম পরিস্থিতি কেন সৃষ্টি হলো। জুলাই যোদ্ধা নামে ওখানে যারা সমবেত হয়েছিল, তারা কিন্তু তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, তারা কিন্তু ভালো আচরণ করেনি, এবং পুলিশকে শেষে পদক্ষেপ নিতে হয়, এবং পুলিশ পদক্ষেপ নিতে গিয়ে বাড়াবাড়ি করেছে কিনা সেই বিষয়টাও দেখা যেতে পারে অবশ্যই। আমরা তো কিছু দৃশ্য দেখেছি যেগুলো খুবই অপ্রীতিকর। তো ডক্টর ইউনূস তো বলেছিলেন যে একটা ঐতিহাসিক দিন হবে, ইতিহাস সৃষ্টিকারী মুহূর্ত হবে। তো এই মুহূর্তটা কিন্তু প্রীতিকর হয়নি সব মিলিয়ে, এবং এখানে আমি বলবো যে সংশ্লিষ্ট পক্ষগুলো দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। জুলাই যোদ্ধা নামে যারা ওখানে সমবেত হয়েছিল, তারা কিন্তু কালকে রাত থেকে বোধহয় ওখানে অবস্থান করছিল। আমি তো মনে করি যে সরকারের তরফ থেকে একটা উদ্যোগ ছিল, তাদের উদ্যোগ নেওয়া উচিত ছিল তাদেরকে নিবৃত্ত করা বা তাদেরকে আশ্বস্ত করা। সেই কাজটা কিন্তু শেষে হলো, একটা সংশোধনী হয়েছে, তাই না? অঙ্গীকারপত্রে একটা সংশোধনী, এবং ডক্টর আলী রিয়াজ, ঐকমত্য কমিশনের সহসভাপতি, উনি কিন্তু প্রকাশ্যে মানে ওই মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা সহ ওই কথাটা বলেছেন। তো সেটা আগেই করা যেত। এদিক সরকারেরও এই দিক থেকে একটা আমি বলবো যে অসংলগ্নতা ছিল। তবে এটা ঠিক যে একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে ঐকমত্য কমিশন যাচ্ছে। আমরা একটু আগে খবর দেখলাম, সম্ভবত প্রথম আলোতে, যে ওই সংবিধানের তফসিলে কি থাকবে না থাকবে এই ব্যাপারে একটা অস্পষ্টতা বোধহয় ছিল। এটা শেষে স্পষ্ট হয়েছে যে স্বাধীনতার ঘোষণাপত্র থাকবে, ওখানে বঙ্গবন্ধুর ভাষণ থাকবে না ইত্যাদি, তাই না? তো এই ব্যাপারগুলো কিন্তু অস্পষ্টতার মধ্যে ছিল, এবং যে কারণে এই যে চারটা বাম দল যে শেষ পর্যন্ত সই করেনি, আমার মনে হয় যে এই অস্পষ্টতার সঙ্গেও এর সম্পর্ক আছে। তো যাই হোক, সিদ্দিক ভাই যেটা বলেছেন যে ঐকমত্য কমিশনের তো মেয়াদ বাড়ানো হয়েছে 31 অক্টোবর পর্যন্ত। তো এর মধ্যে সই করার, এমনকি দলিল সংশোধনেরও সুযোগ আছে। দলিলটা কিন্তু সংশোধনের ভেতর দিয়ে যাচ্ছে, আমরা লক্ষ্য করব, এবং এর মধ্যে দোষের কিছু নাই। এটা একটা জাতীয় দলিল, এবং এটাতে যত দলের সম্পৃক্ততা ঘটানো যায় সেটা তো অবশ্যই ভালো। এবং আমরা আশা করব যে গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যে দলটার আত্মপ্রকাশ হয়েছে, মানে এনসিপি, যাদের মূল দাবি ছিল কিন্তু এই যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, তো তারা এতে যাতে অন্তর্ভুক্ত হয় কিছু ছাড় দিয়ে হলেও, এবং রাজনৈতিক দলগুলো যাতে তাদের সম্পৃক্তি কে স্বাগত জানায়। আজকে সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছেন কথাটা, যে আমরা স্বাক্ষর করেছি, দু একটা দল করেনি, আমরা আশা করি তারা করবে, তাই না? তো আমার মনে হয় যে এই প্রক্রিয়াটা যেভাবেই সম্পূর্ণ হোক, অপ্রীতিকরভাবে হয়েছে কিন্তু হয়েছে, এটা একটা বড় অর্জন। আমি যেটা বলছিলাম যে
এতগুলো রাজনৈতিক দল, 30টার মতো রাজনৈতিক দল, যদিও আমাদের 52টার মতো বোধহয় বিধিবদ্ধ রাজনৈতিক দল আছে ইসিতে, তো ছোটখাটো দল তো বেশিরভাগ। মূল দলগুলো এখানে কিন্তু আছে। মূল দল মানে আমি বলতে চাচ্ছি যে আগামী নির্বাচনে যারা মূল প্রতিদ্বন্দ্বী হবে বলে ধারণা করা হচ্ছে, বিএনপি এবং জামায়াত ইসলামী, তাদেরকে ঘিরে জোটও যদি হয়, তারা কিন্তু সই করেছে, স্বাক্ষর করেছে। জামায়াত ইসলামী স্বাক্ষর করবে না এরকম একটা আশঙ্কা ছিল, সেই আশঙ্কাটা বাস্তবায়িত হয়নি, বাস্তবে আমরা দেখতে পাইনি। এটা কিন্তু একটা স্বস্তির বিষয়। এবং আরেকটা হচ্ছে যে আমরা আশা করি যে এনসিপিও এতে পার্টিসিপেট করবে। এবং ডক্টর ইউনূস যেটা বলেছেন যে ঐক্যের যে সুর বাজানো হয়েছে, সেই সুর ধরে আমরা নির্বাচনের দিকে যাব। সামনে নির্বাচন, এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। এবং ডক্টর ইউনূস আজকে কিন্তু বারবার বলেছেন সেই নির্বাচনের কথা। এবং এটাও বলেছেন উনি যে আমরা যে ঐকমত্যে পৌঁছলাম সংস্কার বিষয়ে, আমরা যেন নির্বাচন বিষয়েও একত্রে বসি, এবং বসে আমরা রাজনৈতিক দলগুলো যাতে আমরা এমন একটা নির্বাচনের ব্যবস্থা করি যেটা নিয়ে বাইরে থেকে কেউ এসে আপত্তি করতে পারবে না। জি, ঠিক আছে। আমরা হাসান মামুন আপনার কথা শুনছিলাম। আমাদের একটা বিরতি যাওয়ার সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আবারও স্বাগত আপনাদের। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আমরা আলোচনা করেছি বিরতির আগে যে আজকে জুলাই যোদ্ধাদের আমরা দেখেছি পুলিশের সাথে ধাওয়া। আমার প্রশ্ন হচ্ছে, যেই জুলাই অভ্যুত্থানে যেই জুলাই যোদ্ধা তার হাতটি হারিয়েছিল, আমরা আজকে দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে তার সেই প্রস্থেটিক হাতটি রাস্তায় পড়ে থাকতে। কেন আমাদের আসলে এই 1-1.5 বছর পর এটা দেখতে হইল? দেখুন, এই যে জুলাই মাসের 24শে জুলাইয়ের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মধ্যে যারা অংশগ্রহণ করেছিলেন, সেই অংশগ্রহণ একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিনের যে মানুষের ক্ষোভ বঞ্চনা, সেগুলোরই একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটেছিল এই জুলাই ছাত্র জনগণ তার গণ অভ্যুত্থানে। এবং সেইখানে আপনি আপামর জনগণের কিন্তু অংশগ্রহণ ছিল। কিন্তু আমরা যখনই দেখি, যখন কোনো অভ্যুত্থান বা বিপ্লব যখন সফল হয়, বিপ্লব অভ্যুত্থান সফল হওয়ার পরের যে ব্যবস্থাপনাটা, যে বিপ্লব এবং অভ্যুত্থান সফল হওয়ার পর এর সামনের সারিতে যারা আছেন, তারাই এটার মানে কি বলবো কৃতিত্ব নিয়ে তারাই এর সুফলভোগী হয়ে যান। কিন্তু যে মানুষটি নিজের মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে চরম ত্যাগ স্বীকার করলো, আস্তে আস্তে দৃশ্যপট থেকে কিন্তু তারা হারিয়ে যান। আপনি দেখুন, আমাদের এই জুলাইয়ের যদি মূলত ধরি যে 1,500 মানুষ নিহত হয়েছেন, আমাদের সামনে কিন্তু শহীদ হিসাবে কয়েকজনই সামনে আছেন এবং তারাই আছেন আলোচনায়, এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানাদি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারাই আমাদের সামনে আছেন। কিন্তু একটা বড় সংখ্যক শহীদ যারা আছেন তারা কিন্তু পর্দার অন্তরালে চলে গেছেন, এবং তারা সরকারের কাছে বা যাদের নেতৃত্বে তাদের মানে ইয়ারা কি বলবো যে অংশগ্রহণ করেছিলেন, তাদের কাছ থেকেও তারা যখন প্রত্যাশিত মর্যাদার জায়গাটুকু পান নাই, সুযোগ সুবিধার জায়গাটুকু পান নাই, বিশেষ করে আহত যারা, তখন কিন্তু তাদের মধ্যে ক্রমশ ক্ষোভ হয়েছে। আজকের যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু প্রথম নয়। আপনারা দেখেছেন জুলাই যোদ্ধাদের নামে আমাদের প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও থেকে শুরু করে তারা শাহবাগ এবং বিভিন্ন জায়গায় অবস্থান করে, আপনারা এমনকি পঙ্গু হাসপাতালেও তারা প্রধান মানে কয়েকজনের উপদেষ্টাদের আমরা সেখানে দেখেছি ঘেরাও করে অবরোধ করে তাদের দাবি করেছিল। কিন্তু আজকে যখন সনদটি মানে স্বাক্ষরিত হতে যাচ্ছে, তখন তাদের ধারণা হয়েছে যে এই সনদে তাদের যে প্রত্যাশার জায়গাটা, তাদের যে প্রাপ্তির আকাঙ্ক্ষাটা, সেইটা যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এই কারণেই হয়তো তারা এর প্রতিবাদটা করেছেন। এবং আমাদের কেউ কেউ হয়তো বলছেন, আমি এটা বিশ্বাস করতে চাই না, যে এই সনদকে বাস্তবায়নকে ব্যাহত করার জন্য কোনো মহলের সুপরিকল্পনার অংশ হিসাবেও এদেরকে ব্যবহার করা হয়েছে, হওয়ার চেষ্টা করা হয়েছে। এবং এটি যদিও আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের ঘটনা আমরা দেখে থাকি, তো ফলে দুই ধরনের আশঙ্কাও থাকে। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের যে বঞ্চনার জায়গাটা, সেটা রাষ্ট্র অ্যাড্রেস করে নাই। এমনকি এই জুলাই মানে অভ্যুত্থানের যারা অংশীজন, যারা এখন রাজনীতিতে সম্মুখ সারিতে আছেন, তারাও সেই অর্থে এটার মূল্যায়ন করেননি। ফলে তারা এটাতে আসছেন এবং তাদের এই যে আশাটা, তাদের যে দাবি জানাটা, একটু আগে মামুন ভাই যেটি বলেছেন যে গত রাত থেকে তারা যে প্রচেষ্টাটা করেছিলেন, সেইখানে যথাসময়ে সেটি না করে শেষ মুহূর্তে এসে
তাদের দাবির পরিপ্রেক্ষিতে সেইখানে অঙ্গীকারনামায় সংশোধন করা হলো, কিন্তু এর মধ্যে ঘটনা যা ঘটার সেটা কিন্তু ঘটে গেছে এবং অসম্মানজনক আচরণ তাদের সাথে করা হয়েছে। এবং পুরো প্রক্রিয়াটাকে যে আমরা একটু আগে মামুন ভাই যেটি বললেন, পুরো প্রক্রিয়ার মানে আমরা সৌন্দর্যটা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং একটা প্রশ্নবিদ্ধ হয়েছে, একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে এই সুন্দর প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। এবং যারা জুলাই যোদ্ধাদের এই দাবির পরিপ্রেক্ষিতেও কিন্তু তারা থেমে যাননি, তারা পরবর্তী কর্মসূচি 3 দিনের রাজনৈতিক কর্মসূচি তারা ঘোষণা করেছেন। আমরা মনে করি যে জুলাই সনদ হবে, আগামী নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে, যাদের মানে জীবনের বড় ত্যাগের উপর দাঁড়িয়ে হয়েছে, তাদেরকে আমাদের রাষ্ট্র হয়তো তাদের সব দাবি পূরণ করতে পারবে না, কিন্তু ন্যূনতম তাদের যে চাহিদাটা, ন্যূনতম যে প্রচেষ্টাটা, এইটুকু পূরণের জন্য রাষ্ট্রের অঙ্গীকার এবং তাদের পক্ষ থেকে দৃশ্যমান যে প্রয়াস, সেটা তাদেরকে আস্থায় আনার জন্য এটি করতে হবে। এবং অন্তত পক্ষে আমরা সেটুকু যদি পুরোপুরি না করতে পারি, অন্তত পক্ষে আমরা যে তাদের প্রতি সম্মান মানে শ্রদ্ধাশীল, তাদের প্রতি সহানুভূতিশীল, এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোকেও প্রকাশ করতে হবে, সরকারকেও প্রকাশ করতে হবে এবং আগামীতে যারা সরকার গঠন করবে একটা নির্বাচনের মধ্য দিয়ে, তাদেরকেও এই জুলাই যোদ্ধাদেরকে স্মরণে রাখতে হবে এবং অঙ্গীকারনামা মানে যেটি সংশোধন করে তাদের সম্মানের যে জায়গাটি, তাদের সুযোগ সুবিধার যে জায়গাটি। সিদ্দিকুর রহমান খান, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আমি একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে, এটা কালকে রাতে থেকে এই জিনিসটা চলছিল, যারা জুলাই যোদ্ধারা তাদের দাবি নিয়ে এইখানে ছিলেন। সো এটা তো অন্য কোনোভাবেও সলভ করা যেত, কিন্তু আমার কথা হচ্ছে অনেকে এখানে বলছেন যে এই জুলাই যোদ্ধার ব্যানারে অন্য কোনো চক্রান্ত বা অন্য কোনো গোষ্ঠী এসে দাঁড়িয়েছেন কিনা, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু যেই ছবিটি আসলে আমি মর্মাহত হয়েছি, আপনি হয়েছেন, হাসান মামুনও হয়েছেন, যে যেই জুলাই যোদ্ধা সে এই দেশকে পুনর্গঠন করার জন্য তার একটি হাত সে বিসর্জন দিলেন, তারপরে সেই প্রস্তুতি ঘাটতে আমরা পড়ে থাকতে দেখলাম পুলিশের ধাওয়ায়। এই অর্ডারটা কেন আসলে দেওয়া হইল? এটাই আমাদের কথা, যেটা সেটা হলো যে আমাদের বাংলাদেশে যখন এটা আপনার পরিস্থিতিটা এমন ভাবে তৈরি হয়েছিল, যেটা মানে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ না করার ফলে যে অনিয়ন্ত্রিত অবস্থাটা তৈরি হয়েছিল, সেই অবস্থাটা যদি অব্যাহত থাকতো তাহলে শেষ পর্যন্ত এইখানে এসে জুলাই সনদ স্বাক্ষরের মতো পরিবেশ থাকতে হতো না। পুলিশকে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার জন্য করেছেন এবং মামুন ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। আমরা একটু হাসান মামুনের কাছে যাই, হাসান মামুন, আপনার কাছে আমার প্রশ্ন। আমরা জানি একটি উক্তি আছে, বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে। হ্যাঁ, এটা ঘটে, তাই কি দেখলাম? এটা ঘটে এবং এখানে কিন্তু বিপ্লবীদেরও দায় থাকে। বিপ্লবীরা বিপ্লবের পরে যে আচরণ করতে শুরু করে, সেটা বাস্তবতার সঙ্গে অনেক ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ হয় না এবং অধিকাংশ ক্ষেত্রে হয় না। এটা একটা রুলসের মতো, মানে এটা যেন একটা মানে প্রাকৃতিক নিয়ম। তো সেইভাবেই কথাটা এসছে আর কি, যে বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে। তো সব সন্তানকে খেয়ে ফেলে না, আসলে যারা সক্রিয় থাকে বিপ্লবের পর মাঠে, তারা দেখা যায় যে ব্যর্থ হয়, সেটাই হচ্ছে খেয়ে ফেলা। আসলে আক্ষরিকভাবে বুঝলে হবে না জিনিসটা। আমরা তো জাসদের পরিণতিও দেখেছি। আজকে কিন্তু ফেসবুকে এনসিপির সঙ্গে জাসদের তুলনা করা হচ্ছে, যে এনসিপি কি জাসদের ভাগ্যবরণ করতে যাচ্ছে, তাই না? এই আলোচনাটা এসছে, এই আলোচনাটা কিন্তু প্রাসঙ্গিক, মানে এই যে আপনি যে প্রশ্ন করলেন। যাই হোক, তো আমি বলবো যে সিদ্দিক ভাইয়ের সঙ্গে আমি একমত যে জুলাই আন্দোলনে তো সর্বস্তরের মানুষ নেমেছিল। তো যারা নেতৃত্বে ছিল তাদের একাংশ এনসিপি গঠন করেছে, তারা কিন্তু ক্ষমতায়ও গিয়েছিল, ক্ষমতার অংশীদার ছিল এবং এখনও আছে, তাই না? এবং এনসিপির ব্যাপারে কিংস পার্টি কিনা এটা এই অভিযোগ ছিল বাজারে, এই অভিযোগটা আছে। আজকে অবশ্য যেসব ঘটনা ঘটেছে তাতে কিন্তু মনে হয় যে সরকারের সঙ্গে, বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের সম্পর্কের অবনতি যথেষ্ট হয়েছে কিনা, এই আলোচনাটা আসবে। আজকে যা যা ঘটেছে তার ভেতর দিয়ে আমি বলবো যে রাজনৈতিকভাবে যদি আমরা মূল্যায়ন করি, লাভবান হয়েছে বিএনপি। এটা হচ্ছে আমার মূল্যায়ন। আর মানে জামায়াতকে অনুসরণ করতে হয়েছে বিএনপিকে। জামায়াত কিন্তু শেষ দিকে যে আচরণ করছিল, তারা মনে হচ্ছিল যে তারা এখানে আসবে না, কিন্তু তাদেরকে আসতে হয়েছে এবং রাজনৈতিক বিবেচনার বোধ থেকে তারা এসছে বলে আমি মনে করি, আমি ধারণা করি। এখানে নেগোসিয়েশনও হতে পারে,
এগুলো ঘটে রাজনীতিতে, যেমন এনসিপির সাথেও নাকি যোগাযোগের চেষ্টা কোনো কোনো পর্যায় থেকে, সরকারের পর্যায় থেকে হচ্ছিল, কিন্তু তাদেরকে আশ্বস্ত করা যায়নি, তাদেরকে আনা যায়নি এবং তারাও আসেনি। যাই হোক, তারা যদি আসতেন, অনুষ্ঠানে পার্টিসিপেট করতেন, এমনকি স্বাক্ষর করতেন, তাদের মত পার্থক্য সহ তারা কিন্তু লাভবান হতেন এবং এই যে একটা অসাধারণ ঐক্য গণ অভ্যুত্থানের শক্তিগুলোর, এটা আবার প্রদর্শিত হতো এবং এতে করে আমরা জাতি হিসেবে আমরা কিন্তু উপকৃত হতাম। সেই সুযোগ থেকে আমি বলবো যে এনসিপি আমাদের বঞ্চিত করলো এবং এনসিপি কিন্তু আমি মনে করি যে একের পর এক তাদের অপরিপক্কতার কারণে হোক, অনভিজ্ঞতার কারণে হোক, বা তাদের মধ্যে অস্থিরতা বেশি, বিপ্লবীদের মধ্যে অস্থিরতা একটু বেশি থাকে, স্বাভাবিক প্রত্যাশা বেশি থাকে, তাদের কাছে কোনো কোনো মহলের প্রত্যাশার চাপও হয়তো বেশি থাকে, তারা বোধ করে বেশি। তো এইসব থেকে কিন্তু ভুলভ্রান্তি হয় এবং ভুলভ্রান্তি থেকে তারা কিন্তু জি পিছিয়ে যায়। হাসান মামুন, আমাদের শেষ করতে হচ্ছে। শেষ করতে হচ্ছে। জি, আমাদের হাতে আর সময় বেশি আরো নেই, একটু আমাদের শেষ কথা করতে বলার হচ্ছে। ছিল। আচ্ছা, জি, যাই হোক। আমরা এরপরে আলোচনা করব নিশ্চয়ই এই জুলাই সনদ নিয়ে। প্রিয় দর্শক, এই ছিল ডিবিসি সংবাদ সম্প্রসারণে, সঙ্গেই থাকুন।